তো আজকে আমরা আলোচনা করব কোন অধ্যায় নিয়ে? তৃতীয় অধ্যায় নিয়ে, যেটার নাম হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আজকে আলোচনা হবে। তো দেখতে পাচ্ছ এখানে যে সমগ্র বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠানসমূহ হিসাব সংরক্ষণের জন্য নির্ভরযোগ্য বিজ্ঞানসম্মত ও পূর্ণাঙ্গ পদ্ধতি হিসেবে দুতরফা দাখিলা পদ্ধতি প্রতিষ্ঠিত এবং পরিচিত। তার মানে দুতরফা দাখিলা পদ্ধতি একটা পূর্ণাঙ্গ বিজ্ঞানসম্মত এবং নির্ভরযোগ্য একটা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতিতে অর্থ বা আর্থিক মূল্যের পরিমাপযোগ্য প্রতিটি লেনদেনকে দ্বৈত সত্তায় প্রকাশ করা, অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতিতে প্রত্যেকটা লেনদেনকেই দ্বৈত সত্তা, অর্থাৎ দুইটি পক্ষ থাকবে এরকম সত্তায় প্রকাশ করা হয়। ব্যবসার সঠিক ফলাফল ও প্রকৃত অবস্থা জানার জন্য দুতরফা দাখিলা পদ্ধতির বিকল্প নেই। তাইলে আমরা বুঝলাম দুতরফা দাখিলা একটা পদ্ধতি, মনে রাখতে হবে এটা একটা পদ্ধতি। দেখো খেয়াল করো, তারপরে হচ্ছে এই দুতরফা পদ্ধতির ধারণা বা দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা ইতালির প্রসিদ্ধ গণিতবিদ যার নাম হচ্ছে লোকা পেসিলো, এই ব্যক্তি 1494 খ্রিস্টাব্দে আর্থিক ঘটনাবলী সঠিক ও সচরাচরভাবে লিপিবদ্ধ করার জন্য একটি পদ্ধতি বর্ণনা করেন। তাহলে এই যে দুতরফা পদ্ধতি, এর আবিষ্কারক কে? এর আবিষ্কারক হচ্ছে ইতালির প্রসিদ্ধ গণিতবিদ, যার নাম কি বলো? যার নাম হচ্ছে লোকা পেসিলো। কত সালে সেটা? সেটা হচ্ছে 1494 সালে। কত সালে? হ্যাঁ, এই যে এত সালে তিনি এই যে ঘটনাবলী লিপিবদ্ধ করার জন্য একটা পূর্ণাঙ্গ পদ্ধতির নাম বলেন। উক্ত পদ্ধতিটি দুতরফা দাখিলা পদ্ধতির নামে পরিচিত। অর্থাৎ এই যে ইতালির যে গণিতবিদ লোকা পেসিলো যে পদ্ধতিটির কথা বলেছেন, সেই পদ্ধতিটির নামই হচ্ছে দুতরফা পদ্ধতি। ঠিক আছে, দুতরফা দাখিলা পদ্ধতি নামে পরিচিত। দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব রক্ষণের একমাত্র নির্ভরযোগ্য বিজ্ঞানসম্মত পূর্ণাঙ্গ পদ্ধতি হিসেবে প্রতিষ্ঠিত। এই দুতরফা পদ্ধতিটা কি? এই দুতরফা পদ্ধতিটা হচ্ছে হিসাব বিজ্ঞানের একমাত্র নির্ভরযোগ্য বিজ্ঞানসম্মত এবং পূর্ণাঙ্গ পদ্ধতি হিসেবে প্রতিষ্ঠিত। এই পদ্ধতিতে প্রতিটি লেনদেনের দ্বৈত সত্তার কথা বলা হয়েছে, অর্থাৎ প্রত্যেকটি লেনদেনের দুটি পক্ষ থাকবে, সেই কথা দুই বা দুইয়ের বেশি থাকতে পারে। প্রতিটি লেনদেনের দুই বা ততোধিক হিসাব খাত থাকবে, এই কথা হচ্ছে দ্বৈত সত্তা আর কি। এই হিসাব খাতগুলো দ্বৈত সত্তায় লিপিবদ্ধ করা হয়। একটি হলো ডেবিট এবং অপরটি হলো ক্রেডিট। অর্থাৎ এই যে দ্বৈত সত্তার কথা বলতেছে, এই দ্বৈত সত্তাটা হচ্ছে একটি হচ্ছে ডেবিট এবং অপর পক্ষটিকে বলা হয় ক্রেডিট। দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে লেনদেনের দুটি পক্ষ অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট পক্ষ লিপিবদ্ধ করা হয়। এই পদ্ধতিতে প্রতিটি ডেবিট লিখনের জন্য সমান অর্থের ক্রেডিট লিখন হয়, অর্থাৎ প্রত্যেকটা ডেবিট যত টাকা লেখা হবে ঠিক তত টাকারই ক্রেডিট লেখা হবে। ফলে বছরের যে কোনো সময় হিসাবের মোট ডেবিট টাকার অঙ্ক মোট ক্রেডিট টাকার অঙ্কের সমান হবে। কেন সমান হবে? কারণ দুই পাশের টাকাগুলো সমানই লেখা হয় এবং এক সময় গিয়া সবগুলোর যোগফলগুলো অবশ্যই সমান হবে। কারণ কোনো ডেবিট পাশে মনে করো 1000 হইলে ক্রেডিট পাশেও কিন্তু 1000 টাকাই লিখবে। সঠিকভাবে হিসাব প্রণয়নের জন্য যে ব্যবস্থায় লেনদেন সমূহের দ্বৈত সত্তা যথাযথভাবে লিপিবদ্ধ করা হয় তাকে দুতরফা দাখিলা বলে। এই যে দুতরফা দাখিলা কাকে বলে সেটার সংজ্ঞা এতটুকুর মধ্যে লেখা হয়েছে, যে সঠিকভাবে হিসাব প্রণয়নের জন্য, অর্থাৎ হিসাবে যেন কোনো গরমিল না হয় বা হিসাবটা সঠিক রাখার জন্য যে ব্যবস্থায়, এটা একটা ব্যবস্থা, যে ব্যবস্থায় লেনদেন সমূহের দ্বৈত সত্তা যথাযথভাবে লিপিবদ্ধ করা হয় তাকে দুতরফা দাখিলা বলে। অর্থাৎ লেনদেনগুলো যে লিপিবদ্ধ করব এবং যে পদ্ধতিতে লিপিবদ্ধ করা হয়, যে পদ্ধতিতে দ্বৈত সত্তা বজায় রেখে লিপিবদ্ধ করা হয়, সেই পদ্ধতিটাই হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। তাহলে আমরা বুঝলাম মূল কথা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি একটা পদ্ধতি, অর্থাৎ এটা একটা পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে লেনদেনগুলোকে নির্ভুলভাবে বিজ্ঞানসম্মত উপায়ে লিপিবদ্ধ করা হয় দ্বৈত সত্তা অনুযায়ী, অর্থাৎ দুটি পক্ষ অনুযায়ী। একটি পক্ষ হবে ডেবিট, আরেকটি পক্ষ হবে ক্রেডিট। এখন নিচে একটা উদাহরণ দেওয়া হয়েছে, তো উদাহরণটা আমরা পড়বো না, উদাহরণটা আচ্ছা যাই হোক পড়ানোর চেষ্টা করি। যেমন অফিসের কর্মচারীর বেতন বাবদ 5000 টাকা প্রদান করা হলো।
দেখো এই লেনদেনটিকে হিসাব বইতে দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে লিপিবদ্ধ করতে হলে এর মধ্যস্থ দুটি পক্ষ নির্ধারণ করতে হবে। এই পক্ষ দুইটা এখানে লেখছে। এটার মধ্যে পক্ষ আছে দুইটা, একটা হচ্ছে বেতন হিসাব, কারণ বেতন দিছে, বেতনের একটা খরচ, এই বেতনের একটা হিসাব আছে, এবং আরেকটা হচ্ছে নগদ, যেহেতু টাকা দিছে, নগদে টাকা দিছে, তো নগদান হিসাব আছে। তো একটা বেতন হিসাব এবং একটা নগদান হিসাব, এই যে দুইটা পক্ষ হইল। যেহেতু বেতন ব্যবসায় প্রতিষ্ঠানের একটি ব্যয়, সেহেতু ব্যয় বৃদ্ধি পাওয়ায় বেতন হিসাব 5,000 টাকা ডেবিট হবে। আমরা জানি ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, একটু পরে সেই ডেবিট কোনটা ক্রেডিট কোনটা কীভাবে হয় সেগুলো জানবো। আবার যেহেতু বেতন প্রদানের ফলে নগদ টাকা ব্যবসা থেকে চলে গিয়েছে, সেহেতু নগদ তথা সম্পদ হ্রাস পেয়েছে। অর্থাৎ এই যে বেতনের ফলে কী হয়েছে, নগদ টাকা প্রতিষ্ঠান থেকে চলে গেছে এবং বেতন একটা খরচ, প্রতিষ্ঠানের খরচ বাড়ছে। তো এই যে খরচ যদি বৃদ্ধি পায় তখন ডেবিট হয়, এই 5,000 টাকা ডেবিট করা হয়েছে। এবং যেহেতু প্রতিষ্ঠান থেকে নগদ টাকাও চলে গেছে, বেতন দেওয়ার ফলে নগদ টাকা চলে গেছে, সো এই নগদ টাকা যে হিসাবটা রয়েছে সেটাকে কী করা হয়েছে, ক্রেডিট করা হয়েছে। বুঝতে পারছো? তারপরে সুতরাং দেখা যাচ্ছে এই লেনদেনটির জন্য বেতন হিসাব যে পরিমাণ ডেবিট করা হয়েছে, নগদান হিসাবটি সমপরিমাণ ক্রেডিট করা হয়েছে। এটাই হচ্ছে দুতরফা দাখিলার মূল লক্ষ্য। অর্থাৎ একটি লেনদেন যে পরিমাণ টাকা ডেবিট করা হবে সেই পরিমাণ টাকাই ক্রেডিট করা হবে, সেটাই হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি। ঠিক আছে? আচ্ছা, আমরা আরেকটু যদি দেখি, দুতরফা দাখিলা হিসাব পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য। এই যে দুতরফা হিসাব পদ্ধতির মূলনীতিগুলো বা বৈশিষ্ট্যগুলো কী আছে সেগুলো এখন আমরা জানব। হিসাব বিজ্ঞানের সবচেয়ে নির্ভরযোগ্য, বিজ্ঞানসম্মত, পূর্ণাঙ্গ, স্বয়ংসম্পূর্ণ হিসাব সংরক্ষণ পদ্ধতি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। তাহলে দুতরফা দাখিলা পদ্ধতি কি? দুতরফা দাখিলা পদ্ধতি হলো হিসাব বিজ্ঞানের একটা স্বয়ংসম্পূর্ণ, একটা নির্ভরযোগ্য, একটা বিজ্ঞানসম্মত, পূর্ণাঙ্গ একটা পদ্ধতি। হ্যাঁ, দুতরফা দাখিলা পদ্ধতি। তারপরে দেখো, দুতরফা দাখিলা পদ্ধতিতে অর্থ বা আর্থিক মূল্যে পরিমাপযোগ্য প্রতিটি লেনদেনকে দ্বৈত শর্তে প্রকাশ করা হয়। ফলে একটি হিসাব খাতকে প্রাপ্ত সুবিধার জন্য ডেবিট, অপর হিসাব খাতকে প্রাপ্ত সুবিধা প্রদানের জন্য, প্রদত্ত সুবিধার জন্য ক্রেডিট করা হয়। দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। দেখো, দ্বৈত সত্তা। প্রথম আছে দ্বৈত সত্তা। প্রতিটি লেনদেনের কমপক্ষে দুটি হিসাব থাকে। ডেবিট ও ক্রেডিট নির্ণয় করার পূর্বে প্রতিটি লেনদেনের জড়িত হিসাব খাতসমূহ বের করে তাদের প্রত্যেকটি কোন শ্রেণীর হিসাব তা নিরূপণ করতে হয়। তারপর দুতরফা দাখিলা অনুযায়ী প্রতিটি হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয়। তাহলে বুঝলাম, দ্বৈত সত্তা মানে হচ্ছে কমপক্ষে দুটি পক্ষ। দ্বৈত সত্তা মানে কি? কমপক্ষে দুটি পক্ষ থাকবো। ঠিক আছে? আচ্ছা, তারপরে যদি দেখি পরের বৈশিষ্ট্য হচ্ছে দাতা এবং গ্রহীতা। এই যে দুটি দ্বৈত সত্তার কথা বললাম, দ্বৈত সত্তার মধ্যে দুটি পক্ষের কথা বলছি। একটা পক্ষ থাকবো দাতা আর একটা পক্ষ থাকবো গ্রহীতা। প্রতিটি লেনদেনের সুবিধা গ্রহণকারী গ্রহীতা এবং সুবিধা প্রদানকারী দাতা হিসাবে কাজ করে। কেউ একজন সুবিধা দিব এবং কেউ একজন সেই সুবিধা গ্রহণ করবে। ঠিক আছে? এটা হচ্ছে দাতা গ্রহীতা। ঠিক আছে? তারপর ডেবিট ও ক্রেডিট করা। ডেবিট ও ক্রেডিট করা। সুবিধা গ্রহণকারী হিসাবকে ডেবিট এবং সুবিধা প্রদানকারী হিসাবকে ক্রেডিট করা হয়। তো এতটুকু মনে রাখতে হবে, সুবিধা যে গ্রহণ করে তাকে কি করা হয়? ডেবিট, এবং সুবিধা প্রদানকারী যে প্রদান করে সুবিধা সে হচ্ছে ক্রেডিট। ঠিক আছে? সমান অঙ্কের আদান প্রদান। প্রতিটি লেনদেনের ডেবিট ও ক্রেডিট টাকার পরিমাণ সমান হবে। এটা একটা দুতরফা দাখিলার বৈশিষ্ট্য। সামগ্রিক ফলাফল। যেহেতু প্রতিটি লেনদেনের ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে সমপরিমাণ টাকার অঙ্ক দ্বারা লিপিবদ্ধ করা হয়, সেহেতু সামগ্রিক ফলাফল নির্ণয় করা সহজ। মোট লেনদেনের ডেবিট দিকের যোগফল আর ক্রেডিট দিকের যোগফল কিন্তু সমান হবে।
ঠিক আছে, যেহেতু ডেবিট এবং ক্রেডিট দুটোটা সমান করা হয় প্রত্যেকটা লেনদেনের ক্ষেত্রে, তো যেই মোট যোগফলটা সকল লেনদেনের যে মোট যোগফলটা আসবো সেটা কিন্তু সমান হবে। ডেবিট এবং ক্রেডিটের ক্ষেত্রে কি হবে? সমান হবে। যদি সমান না হয় তার মানে বুঝতে হবে আমাদের কোথাও না কোথাও ভুল হয়েছে লেখার ক্ষেত্রে। ঠিক আছে, তারপর দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা, কি কি সুবিধা আছে সেগুলো এখন দেখব। দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব পদ্ধতির হচ্ছে একটি পূর্ণাঙ্গ নির্ভরযোগ্য বিজ্ঞানসম্মত ও স্বয়ংসম্পূর্ণ একটি পদ্ধতি। এই হিসাব পদ্ধতির বিভিন্ন সুবিধা রয়েছে। দুতরফা দাখিলা হিসাব পদ্ধতির সুবিধার কারণে বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসাব সংরক্ষণের ক্ষেত্রে এই পদ্ধতি বেশ জনপ্রিয়। এর সুবিধাগুলো নিচে আলোচনা করা হয়েছে। প্রথম সুবিধা হচ্ছে পরিপূর্ণ হিসাব সংরক্ষণ। এর মাধ্যমে প্রতিটি লেনদেনের ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে সমপরিমাণ টাকায় লিপিবদ্ধ করা হয় বলে যে কোনো লেনদেনের পূর্ণাঙ্গ হিসাব জানা যায়। 2 নম্বর, লাভ লোকসান নিরূপণ করা যায়। এই পদ্ধতিতে ব্যবসায়ের মুনাফা জাতীয় আয় এবং ব্যয়ের পরিপূর্ণ এবং সঠিক হিসাব সংরক্ষণ করা হয় বলে নির্দিষ্ট সময় পর বিশদ বিবরণী তৈরির মাধ্যমে ব্যবসায় নেট মুনাফা বা নেট লোকসান নির্ণয় করা যায়। অর্থাৎ এই পদ্ধতির মাধ্যমে লাভ লোকসান নিরূপণ করা যায়, পরিপূর্ণ হিসাব সংরক্ষণ করা যায়। পরে হচ্ছে গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়, কারণ হচ্ছে দোনো পাশের হিসাবগুলো কি হবে? সমান হবে। ঠিক আছে, সমান না হলে বুঝতে হবে যে গাণিতিকভাবে কোনো ভুল হয়েছে। দেখো, প্রতিটি লেনদেনের ডেবিট পক্ষের বিপরীতে সমপরিমাণ অঙ্কের ক্রেডিট দাখিলা লিপিবদ্ধ করা হয়, ফলে কোনো নির্দিষ্ট তারিখে রেওয়ামিল প্রস্তুত করে হিসাবের গাণিতিক নির্ভুলতা যাচাই করা যায়। 4 নম্বর হচ্ছে আর্থিক অবস্থা নিরূপণ করা যায়। প্রতিষ্ঠান একটা নির্দিষ্ট সময় শেষে কীরকম আর্থিক অবস্থা সেটা জানা যায়। একটা নির্দিষ্ট তারিখে আর্থিক অবস্থার বিবরণী তৈরির মাধ্যমে কারবারের আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা লাভ করা যায়। ভুল ত্রুটি বা জালিয়াতি উদ্ঘাটনে প্রতিরোধ। এ পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করলে খুব সহজে ভুল ত্রুটি ও জালিয়াতি চিহ্নিত করে প্রতিরোধের ব্যবস্থা করা যায়। পরটা হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ। এই পদ্ধতিতে অতিরিক্ত ব্যয় সহজেই নিয়ন্ত্রণ করা যায়। তারপর হচ্ছে মোট দেনা পাওনার পরিমাণ নির্ণয়। মোট দেনা পাওনার পরিমাণ নির্ণয়। দেখো, এই পদ্ধতির হিসাবের মাধ্যমে রাখার ফলে ব্যবসায়ের মালিক যে কোনো সময়ে তার মোট পাওনা ও দেনার পরিমাণ চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে। সঠিক কর নির্ধারণ। এই পদ্ধতির সঠিক হিসাব রাখার ফলে এর ভিত্তিতে নির্ণীত বিভিন্ন কর যথা আয়কর, ভ্যাট, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক ইত্যাদি কর কর্তৃপক্ষের নিকট গ্রহণযোগ্য হয়। অর্থাৎ এই যে পদ্ধতির মাধ্যমে সঠিক কত টাকা টেক্স এগুলো আসছে সেগুলো জানা যায়। সহজ প্রয়োগ। এটা দুতরফা দাখিলা পদ্ধতি প্রতিটি লেনদেনের বিজ্ঞানসম্মত উপায়ে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে লিপিবদ্ধ করা হয়, তাই ছোট বড় সকল প্রতিষ্ঠানে এই পদ্ধতি সহজেই ব্যবহার করা যায়। তো এতটুকু শেষ। পরে যদি দেখি, পরে হচ্ছে আরেকটা আছে, সেটা হচ্ছে সর্বজনীন স্বীকৃত। এই যে এই পদ্ধতিটা সকলেই স্বীকৃত দিয়েছে। দেখো, দুতরফা দাখিলা পদ্ধতি একটি বিজ্ঞানসম্মত, পূর্ণাঙ্গ, নির্ভুল, স্বয়ংসম্পূর্ণ ও নির্ভরযোগ্য পদ্ধতি বিধায় সমগ্র বিশ্বে এই পদ্ধতি একটি সর্বজনীন স্বীকৃত পদ্ধতি হিসেবে গ্রহণযোগ্য পেয়েছে। এই ছিল তোমার হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির যে সুবিধাগুলো রয়েছে সেগুলো। প্রথমে আমরা শিখলাম দুতরফা দাখিলা কি, তারপর বলা হয়েছে দুতরফা দাখিলার যেই বৈশিষ্ট্য সেগুলা, তারপরে হচ্ছে দুতরফা দাখিলার যে সুবিধা রয়েছে সেগুলো। তারপরে এখন ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করতে হয় সেই নিয়ম দিছে এখানে, এবং এই ডেবিট ক্রেডিট কিন্তু তোমার হিসাব বিজ্ঞানের একটা বেস বলতে পারো। এটা ভালো করে আমাদের শিখতে হবে কীভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয়। তাহলে প্রথম থেকে যদি বলি, বিষয়টা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি কি। দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে প্রতিটি লেনদেনের দ্বৈত সত্য অনুযায়ী নির্ভুলভাবে লিপিবদ্ধ করা হয়। ঠিক আছে, অর্থাৎ একটা পদ্ধতি যার মাধ্যমে লেনদেনগুলো দুই বা ততোধিক পক্ষ অনুযায়ী লিপিবদ্ধ করা হয়। একটি পক্ষ হবে ডেবিট, অপর পক্ষ হবে ক্রেডিট, এবং ডেবিট এবং ক্রেডিটের দুইটি পক্ষের যে টাকা সেই টাকা কিন্তু কি হবে? সমান হবে। কি হবে? সমান হবে। এখন ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী। পূর্বে বলা হয়েছে দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখলে হিসাবের মোট ডেবিট ও ক্রেডিটের টাকার অঙ্ক সমান হয়। এই ধারণাই হিসাব সমীকরণের ভিত্তি।
হিসাব সমীকরণের মূল উপাদান হলো সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব। আমরা পড়ছিলাম এ সমান সমান এল প্লাস ই, অর্থাৎ অ্যাসেট সমান সমান লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি বা ওই বলতে পারে। তো এগুলো হচ্ছে মূল হিসাব। আবার মালিকানা সত্ত্বকে যেহেতু প্রভাবিত করে মূলধন আর উত্তোলন, আয় ব্যয়, এগুলো প্রভাবিত করে মূলধন, উত্তোলন, আয় ব্যয়, নাকি? এগুলো মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে 4টা উপাদান, সেগুলো বুঝেছিলাম আগে। তো এগুলো পাওয়া যায়। অতএব বলা যায় যে আমরা ব্যবসায় প্রধানত নিম্নোক্ত হিসাবগুলো পাবো। কি হিসাব? দেখো ব্যবসায় কী কী হিসাব, কী কী ধরনের হিসাব থাকে? ব্যবসায় মূলত 5 ধরনের হিসাব পাওয়া যায়। একটা হচ্ছে সম্পদ হিসাব পাওয়া যায়, আরেকটা দায়, একটা মূলধন পাওয়া যায়, আরেকটা আয়, একটা কি ব্যয়, এগুলো পাওয়া যায়। ঠিক আছে, এই হিসাবগুলো পাওয়া যায়। এখন বিভিন্ন শ্রেণীর হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয়ের পদ্ধতি কোনটা, কীভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে সেটা এখানে লিখছে। প্রথমে সম্পদ হিসাবের কথা বলছে, যেগুলো সম্পদ লেনদেনের ফলে সম্পদ বাড়তে পারে বা কমতে পারে। যেমন আসবাবপত্র ক্রয় করা হলে সম্পদ বৃদ্ধি পায় এবং বিক্রি করা হলে হ্রাস পায়। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট এবং সম্পদ হ্রাস পেলে কি হবে? ক্রেডিট হবে। কি হবে? ক্রেডিট হবে। তার মানে বুঝলাম সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে সেটা হবে ডেবিট, সম্পদ যদি হ্রাস পায় সেটা হবে ক্রেডিট। ডেবিট ক্রেডিট নির্ণয়ের এই যে একটা ধাপ শিখলাম, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট এবং সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়, এটা মনে রাখতে হবে। পরটা হচ্ছে দায় সম্পর্কে লিখছে। দায়, দায়টা কি? দেখো সম্পদের মতোই লেনদেনের ফলে দায় বৃদ্ধি বা হ্রাস পেতে পারে। যেমন ব্যাংক থেকে ঋণ নিলে দায় বৃদ্ধি পায় না? ব্যাংক থেকে যদি ঋণ নিই সেটা আমার দায় বৃদ্ধি পেল। আবার ঋণ যদি কিস্তি পরিশোধ করা হয় দায় আবার হ্রাস পাবে। যদি ঋণটা আমরা দিয়ে দিই তাহলে দায় কিন্তু হ্রাস পাবে। সম্পদের সাথে দায়ের সম্পর্ক কিন্তু বিপরীত, উল্টাটা হবে। দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় এবং হ্রাস পেলে ডেবিট হয়। এখানে সম্পদের থেকে এটা আলাদা। দায় যদি বৃদ্ধি পায় তাহলে হবে ডেবিট ক্রেডিট, এবং দায় যদি হ্রাস পায় তাহলে হবে ডেবিট। পরেরটা হচ্ছে মালিকানা সত্ত্ব। ব্যবসা শুরু করার জন্য মালিক প্রথমে মূলধন আনে, ফলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। আবার মালিক ব্যবসায় থেকে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। মালিকানা সত্ত্ব প্রতিষ্ঠানের জন্য এক ধরনের দায়, কারণ হিসাব বিজ্ঞানের নীতি অনুযায়ী মালিক ও ব্যবসায় প্রতিষ্ঠান আলাদা সত্ত্ব, ফলে দায়ের মতোই মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট এবং হ্রাস পেলে ডেবিট হয়। মনে রাখতে হবে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট এবং হ্রাস পেলে ডেবিট হয়। পরেরটা দেখো, পরেরটা হচ্ছে রেভিনিউ বা আয় সম্পর্কে লিখছে। আয় কি করে মালিকানা সত্ত্বকে? দেখো ব্যবসার মূল উদ্দেশ্যই হচ্ছে মুনাফা অর্জন। প্রকৃতপক্ষে মুনাফা হচ্ছে রেভিনিউ বা আয়ের ওই অংশ যা ব্যয় অপেক্ষা অধিক। সুতরাং আমরা বলতে পারি রেভিনিউ বা আয় মালিকানা সত্ত্বের বৃদ্ধি ঘটে। তাহলে ব্যয় অপেক্ষা অধিক জিনিসগুলো মালিকানা সত্ত্বকে বৃদ্ধি ঘটে, সেটা হচ্ছে বলছে এখানে। মূল কথা হচ্ছে আয় মালিকানা সত্ত্বকে বৃদ্ধি ঘটে, আর মালিকানা সত্ত্ব যেহেতু বৃদ্ধি পেলে ক্রেডিট, তাই রেভিনিউ বা আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় এবং হ্রাস পেলে কি হয়? ডেবিট হয়। মনে রাখতে হবে। এবং পরেরটা হচ্ছে ব্যয়। ব্যয় সম্পর্কে লিখছে। ব্যয়টা হচ্ছে এরকম যে ব্যয় রেভিনিউ বা আয়ের বিপরীত। রেভিনিউ বা আয় যেহেতু মালিকানা সত্ত্বের বৃদ্ধি ঘটায়, তাই ব্যয়ের ফলে মালিকানা সত্ত্বের হ্রাস ঘটবে। ব্যবসায় মালিকানা সত্ত্ব কমিয়ে দেবে, তাই ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট হয়। তাহলে বুঝলাম শেষেরটা, যেটা ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, হ্রাস পেলে কি হয়? ক্রেডিট হয়। মূল কথা মনে রাখতে হবে যে আয়, দায়, মালিকানা সত্ত্ব, এই 3টা জিনিস। আবারও বলি, আয়, দায়, মালিকানা সত্ত্ব, এই 3টা জিনিস বৃদ্ধি পাইলে ডেবিট, কমে গেলে ক্রেডিট। সরি, ভুল বলছি। আয়, দায়, মালিকানা সত্ত্ব, এই 3টা জিনিস বৃদ্ধি পাইলে ক্রেডিট। কি হবে? বৃদ্ধি পাইলে ক্রেডিট, আর হ্রাস পাইলে ডেবিট। এবং যে বাকি দুইটা আছে সম্পদ এবং ব্যয়, এই সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। তাহলে আবারও বলি, আয়, দায়, মালিকানা সত্ত্ব। কি? আয়, দায়, মালিকানা সত্ত্ব বা মূলধন। আয়, দায়, মালিকানা সত্ত্ব বা মূলধন, এগুলা বৃদ্ধি পাইলে ক্রেডিট হয়, ক্রেডিট। আর হ্রাস পেলে কি হয়? ডেবিট হয়। আর অপর দিকে সম্পদ এবং ব্যয় বা খরচ বলো, এগুলা বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। এতটুকু বুঝে গেছে? আচ্ছা, ঠিক আছে। তারপরে দেখো, এই লেনদেন
লেনদেনে দুতরফা দাখিলা পদ্ধতির প্রভাব উদাহরণের সাহায্যে বর্ণনা করা হলো। নিচে কিছু উদাহরণ দিছে, এই উদাহরণের মাধ্যমে কিভাবে এগুলা ডেবিট হয় ক্রেডিট হয় সেগুলো একটু দেখাইবো। একটু খেয়াল করি, উদাহরণগুলো দেখবো এবং ডেবিট ক্রেডিট দেখানো হয়েছে এখানে, ভালো করে খেয়াল করো। প্রথমে 1 তারিখের যেটা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে জনাব হাসান নগদে 50,000 টাকার মূলধন স্বরূপ এনে ব্যবসা শুরু করলেন। কত হাজার টাকার মূলধন স্বরূপ আনছে? 50,000 টাকার মূলধন স্বরূপ আনার ফলে ব্যবসা শুরু করলেন। আচ্ছা, এখানে খেয়াল করো, নগদ যদি 50,000 টাকা মূলধন স্বরূপ আনে ব্যবসা, তাহলে ব্যবসার কি নগদ কি বৃদ্ধি পাইব নাকি হ্রাস পাইব? বৃদ্ধি পাইব। নগদ টাকা বাড়লো, তাহলে নগদ টাকা যদি বাড়ে, নগদ টাকা বাড়লে নগদান হিসাব হয় ডেবিট। আমরা একটু আগে শিখলাম নগদ একটা সম্পদ, আর সম্পদ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। তাহলে এই যে নগদান হিসাব, নগদের যেই নগদটা রয়েছে 1 তারিখে, নগদান হিসাব ডেবিট। এবং যেহেতু মূলধনও বাড়ছে, ব্যবসায় ও মূলধন ইনভেস্ট করছে, মূলধন আনছে, তো মূলধন কি বাড়ছে না মালিকের? মূলধনও যেহেতু বাড়ছে, তাইলে মূলধন বাড়লে ক্রেডিট হয়। আমরা শিখছি আয় দায় মালিকানা সত্ত্ব বা মূলধন বাড়লে ক্রেডিট হয়। কি হয়? ক্রেডিট। তাইলে এই যে এখানে লেখা হয়েছে মূলধন ক্রেডিট। এটার কারণটা দিছে, টাকাগুলো সমান লিখবে। কারণটা সাইডে লিখছে যে প্রতিষ্ঠানের নগদ অর্থ অর্থাৎ সম্পদ বৃদ্ধি পাওয়ায় নগদান ডেবিট, এবং অন্যদিকে মালিকানা সত্ত্ব নগদ অর্থ আনয়ন করায় মালিকানা সত্ত্ব বেড়েছে, তাই মূলধন হিসাব কি হয়েছে? ক্রেডিট হয়েছে। অর্থাৎ মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট হয়, আমরা জানি সেটা ক্রেডিট করা হয়েছে। ঠিক আছে, পরেরটা আসবাবপত্র হিসাব। আসবাবপত্র হিসাব ডেবিট। পরের তার এইটা দেখি, পরেরটা হচ্ছে কি, অফিসের জন্য 2 নম্বর, অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করা হলো 5,000 টাকা। আচ্ছা, অফিসের জন্য কি আছে? আসবাবপত্র আছে। আসবাবপত্র আনার ফলে প্রতিষ্ঠানে কি বাড়লো? আসবাবপত্র বাড়লো না, আর নগদ টাকা কি হয়ে গেল? কমে গেল। তাহলে আসবাবপত্র যেহেতু সম্পদ, তাহলে এই সম্পদটা বৃদ্ধি পেয়েছে, তাহলে আসবাবপত্র হিসাব হবে ডেবিট। আর নগদ টাকা যেহেতু চলে গেছে, তাই নগদ ক্রেডিট। নগদ হ্রাস পেয়েছে, মানে সম্পদ হ্রাস পেয়েছে। আর সম্পদ হ্রাস পাইলে কি হয়? ক্রেডিট হয়, ক্রেডিট। তাহলে আসবাবপত্র ক্রয়ের ফলে প্রতিষ্ঠানে একদিকে আসবাবপত্র নামক সম্পদটি বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে নগদ অর্থ হ্রাস পাওয়ায় তাই আসবাবপত্র ক্রেডিট, ডেবিট ও ক্রেডিট করা, ওই নগদ অর্থ হ্রাস পাইছে এই জন্য এটা ক্রেডিট করছে। আচ্ছা, 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা হচ্ছে কর্মচারীর বেতন প্রদান। কত টাকা? 6,000 টাকা। 3 নম্বরে কর্মচারীদের বেতন প্রদান কত টাকা বেতন করছে? বেতন প্রদান করছে 6,000। তাহলে কর্মচারীদের যদি বেতন করে, বেতন একটা খরচ, বেতন হিসাব ডেবিট, বেতন বৃদ্ধি পেয়েছে মানে খরচ বৃদ্ধি পেয়েছে, তো বেতন একটা যেহেতু খরচ ডেবিট, বৃদ্ধি পেলে ডেবিট। আর নগদ টাকা যেহেতু দিয়ে ফেলছে, নগদ টাকা কমে গেছে না, আর নগদ একটা সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। এই যে এখানে বেতন কি করা হয়েছে? বেতন ডেবিট করা হয়েছে, নগদান হিসাব ক্রেডিট করা হয়েছে। ঠিক আছে, আর সাইডে লাগছে বেতন প্রদানের ফলে খরচ বৃদ্ধি পাওয়ায় বেতন হিসাব ডেবিট, অন্যদিকে নগদ অর্থ হ্রাস পাওয়ায় নগদান হিসাব ক্রেডিট। পরেরটা 4 নম্বর যদি দেখি, পণ্য ক্রয় 20,000 টাকা। পণ্য যদি ক্রয় করা হয়, নগদে ক্রয় করছে, ক্রয় একটা খরচ, আর নগদ টাকা চলে গেছে প্রতিষ্ঠান থেকে, কি চলে গেল? নগদ টাকা চলে গেল, আর ক্রয় করছে, ক্রয় একটা খরচ। তাহলে ক্রয় মানে খরচ বৃদ্ধি পেয়েছে, তো ক্রয় হিসাব ডেবিট। এই যে ক্রয় হিসাব 4 নম্বরে লেখা হয়েছে ক্রয় হিসাব ডেবিট। ক্রয় হিসাব ডেবিট 4 নম্বরে লেখা হয়েছে ক্রয় হিসাব ডেবিট। এবং নগদান হিসাব, যেটা নগদান হিসাব কি? ক্রেডিট। কারণ কি? পণ্য ক্রয় করলে ব্যয় বৃদ্ধি পায়, বৃদ্ধি পেলে ক্রয় ডেবিট। আর অন্যদিকে নগদ টাকা যেহেতু হ্রাস পাইছে, পণ্য কিনতে টাকা লাগছে না, টাকা চলে গেছে না, তো সম্পদ হ্রাস পাইছে, এটা ক্রেডিট হয়েছে। শেষ 5 তারিখেরটা দেখি। 5 তারিখেটা হচ্ছে ব্যাংকে জমা দেওয়া হলো 25,000 টাকা। ব্যাংকে যদি 25,000 টাকা জমা দেয়, তাহলে কি হবে? নগদ টাকা আসবে নাকি যাবে? প্রতিষ্ঠান থেকে নগদ টাকা যাবে, তাহলে সম্পদ হ্রাস পেল। আবার ব্যাংকের টাকা কি হলো? বৃদ্ধি পেল না? তাহলে ব্যাংকের টাকা বৃদ্ধি, ব্যাংক একটা সম্পদ, সেটাও বৃদ্ধি পেল। অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেল, আরেকটা সম্পদ হ্রাস পেল। তাহলে সম্পদ বৃদ্ধি যেহেতু প্রথম ক্ষেত্রে ব্যাংক হিসাব ডেবিট, সম্পদ বৃদ্ধি পেয়েছে, পরেরটা নগদান হিসাব ক্রেডিট, কারণ সম্পদ হ্রাস পেয়েছে, প্রতিষ্ঠানে যে নগদ টাকা ছিল সেটা হ্রাস পেয়েছে। ঠিক আছে, এটার কারণটা এখানে লেখা হয়েছে। 5 নম্বরের কারণ 25,000 টাকা দোনো করে বসে দিবা। শেষ 5-এর পরে 6 নম্বর কি লিখছে? 6 নম্বর পণ্য বিক্রি করা হলো কত টাকা? 18,000 টাকার পণ্য বিক্রি করছে। এই পণ্য বিক্রি করার ফলে
কি হয়, প্রতিষ্ঠানের টাকা আসে নাকি যায়? আসে। পণ্য বিক্রি করলে টাকা আসে, তাহলে নগদ টাকা বাড়লো, সম্পদ বাড়লো, তাহলে নগদান হিসাব কি হবে? নগদান হিসাব হবে ডেবিট। আর বিক্রয় যেহেতু একটা আয়, বিক্রি একটা কি আয়, আয় হইলে আমরা জানি আয় দায় মালিকানা সত্ত্ব, এগুলো বাড়লে ডেবিট কমলে ক্রেডিট, সরি বাড়লে ক্রেডিট কমলে ডেবিট। এখানে যেহেতু বাড়ছে এই জন্য ক্রেডিট হয়েছে। এই যে এখানে বিক্রয় হিসাব লিখছে, বিক্রয় হিসাব লিখে ক্রেডিট করছে, কারণ বিক্রয় বাড়ছে, এখানে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। পরেরটা যদি দেখি, পরেরটা 7 নম্বরে কি রয়েছে? 7 নম্বর বিজ্ঞাপন বাবদ চেক প্রদান করছে। চেক প্রদান করলে কি নগদ টাকা যাবে নাকি ব্যাংকের টাকা যাবে? ব্যাংকের টাকা যাবে। ব্যাংকের টাকা চাইলে ব্যাংকের টাকা কমবে। আর এখানে বিজ্ঞাপন একটা খরচ, অর্থাৎ খরচ বৃদ্ধি পেয়েছে। এখানে দিতে পারো 7 নম্বরে খরচ বৃদ্ধি পেয়েছে, বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট, এবং ব্যাংক হিসাব যেহেতু ব্যাংকের থেকে টাকা যাবে, ব্যাংক হিসাব লিখতে ক্রেডিট। পরেরটা 7-এর পরে 8 নম্বর কমিশন পাওয়া গেল। কমিশন প্রতিষ্ঠানের জন্য আয়, কোনো কমিশন পায়, ঠিক আছে, কমিশন প্রতিষ্ঠানের জন্য আয়। তাহলে যেহেতু নগদ টাকা আসছে, নগদ টাকা বৃদ্ধি পেয়েছিল, তা নগদান হিসাব কী হবে? ডেবিট হবে, কারণ নগদান সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, ডেবিট হইল না, ডেবিট। আর যদি কমিশন একটা আয়, কমিশন একটা কি আয়, এই আয়টা যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হয়। তাহলে এই যে নিচে তোমার হচ্ছে দেখানো হয়েছে 8 নম্বরে লেখা হয়েছে যে নগদান হিসাব ডেবিট, কমিশন আয় হিসাব ক্রেডিট, ঠিক আছে। পরে যদি আমরা 8-এর পরে যদি দেখি, 8-এর পরে 9 নম্বর আছে। 9 নম্বর ব্যাংকের নিকট হতে সুদ পাওয়া গেল 1200 টাকা। সুদ পাইলে কি হবে? সুদ পাইলে কি টাকা আসলো নাকি গেল? আসলো নাকি গেল? আসে নয়, যায় নাই। ব্যাংকের টাকা নিকট থেকে সুদ পাইছে, ওই ব্যাংকের তোমার অ্যাকাউন্টেই জমা হয়েছে। সুদটার সাথে সাথে গিয়ে তুমি নিয়ে আসো না, নিয়ে আসতো না, ওই ব্যাংকেই পড়ে রয়েছে। তাহলে ব্যাংকের টাকা বৃদ্ধি পেল না? এই ব্যাংকের টাকা বৃদ্ধি পেল, আর ব্যাংক সুদ একটা আয়, আয় বৃদ্ধি পেল। এই জন্য 9 নম্বরের ডেবিট ক্রেডিট কীরকম হইলো? ডেবিট ক্রেডিট হইলো যে ব্যাংক হিসাব ডেবিট এবং ব্যাংক সুদ হিসাব, ব্যাংক সুদ একটা আয়, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তাহলে ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। ভালো করে বুঝতে হবে, এখানে ব্যাংকে সুদ প্রদান করছে, নগদে দেয় নাই তোমাকে, তোমার ব্যাংক অ্যাকাউন্টে রয়ে গেছে। অর্থাৎ তোমার যে ব্যাংকের অ্যাকাউন্ট, সেই প্রতিষ্ঠানের যে ব্যাংকের অ্যাকাউন্ট, সেই প্রতিষ্ঠানের ব্যাংকের অ্যাকাউন্টে ব্যাংকের টাকাটা বৃদ্ধি পাইছে সুদের ফলে, ঠিক আছে। এই কারণে ব্যাংক হিসাব ডেবিট হয়েছে, ব্যাংকের টাকা বাড়ছে, সম্পদ বাড়ছে, ডেবিট হয়েছে। এবং কি পরেরটা কি, এবং ব্যাংক সুদ যেটা হচ্ছে আয়, সেটা তোমার বৃদ্ধি পেয়েছে, সেটা বৃদ্ধি পেলে, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। এরপরে 10 নম্বর যদি দেখো, 10 নম্বর হচ্ছে ধারে পণ্য বিক্রি করা হলো 15,000 টাকা। ধারে পণ্য বিক্রি করলে কি সৃষ্টি হয়? দেনাদার। বারবার বলছিলাম, ধারে যদি পণ্য বিক্রি করো সেটা হচ্ছে কি সৃষ্টি হবে? দেনাদার সৃষ্টি হবে। এবং দেনাদার হচ্ছে প্রতিষ্ঠানের জন্য একটা সম্পদ, দেনাদার প্রতিষ্ঠানের জন্য একটা সম্পদ। তাহলে এখানে সম্পদ বৃদ্ধি পেয়েছে। কি বৃদ্ধি পেয়েছে? সম্পদ বৃদ্ধি পেয়েছে। ধারে পণ্য ক্রয় করে বিক্রি করা হলে দেনাদার বাড়ছে, তাই দেনাদার হিসাব ডেবিট বলবা। এবং বিক্রয় যেহেতু একটা আয়, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। আয় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। আর ক্রেডিট হলে সেটা ক্রেডিট লিখবে, বিক্রয় ক্রেডিট লিখবে। অর্থাৎ এখানে হবে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। পরেরটা 11 নম্বর ভাড়া বাবদ চেক প্রদান করা হলো 6,000 টাকা। ভাড়া বাবদ চেক প্রদান করে, চেক প্রদান করলে ব্যাংকের টাকা যাবে, তো ব্যাংকের টাকা কমবে। আর ভাড়া একটা খরচ, তাহলে ভাড়া হিসাব ডেবিট লিখবা এবং ব্যাংক হিসাব ক্রেডিট লিখবা। পরেরটা ব্যবসায়ের জন্য প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন 8,000 টাকা। তাহলে ব্যাংক থেকে যদি উত্তোলন করে ফেলি ব্যবসায়ের জন্য, ব্যবসায় টাকা আসবে এবং ব্যাংকের টাকা কমবে। ব্যবসায় টাকা আসবে, ব্যাংকের টাকা কমবে। তাহলে ব্যবসা যেহেতু টাকা আসছে, নগদান হিসাব ডেবিট হবে, ব্যাংকের টাকা কমছে, সেজন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে। এই তো তোমার এগুলো ছিল, এগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে আমরা এই পর্যন্ত রাখি, পরের পর্বে আমরা নিচেরগুলো দেখবো না।